বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শুরু করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই কাজে সংযুক্ত করবার জন্য এবং আমার প্রিয় শিক্ষার্থী যারা আজকের এই ক্লাসে সংযুক্ত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমাদের জানা আছে আমরা আলোচনা করতেছি নিউক্লিয়ার ফিজিক্স 232709 এটির কোর্স কোড এবং যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে নিউক্লিয়ার ফিশন এন্ড ফিউশন। এর উপরে আমরা একটি ক্লাস ইতিমধ্যে কন্ডাক্ট করেছি। আজকে এটা আমাদের দ্বিতীয় ক্লাস, চ্যাপ্টার 7 নিউক্লিয়ার ফিশন এন্ড ফিউশন। আমরা আজকের টপিকস গুলা দেখে নেই। Fission process, energy release in fission, chain reaction, nuclear fission, thermonuclear reaction in stars. এগুলা হচ্ছে এই চ্যাপ্টারের কন্টেন্টস। এর মধ্যে অনেকগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা আমাদের আজকের নির্ধারিত আলোচনায় চলে যাই। আমরা শুরু করতেছি পারমাণবিক বোমা বা অ্যাটম বোম যেটাকে বলা হয় ইংরেজিতে। পারমাণবিক বোমা হচ্ছে অনিয়ন্ত্রিত পারস্পরিক বিভাজন প্রক্রিয়া। এই বোমায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239। হিসাবে দেখা গেছে 1 কেজি ইউরেনিয়াম সম্পূর্ণভাবে ফিশনের জন্য প্রায় 2 × 10⁻24 নিউটন প্রয়োজন। একটি নিউট্রন দিয়ে শুরু করা হলে 56 জনে উক্ত সংখ্যক নিউট্রন তৈরি হবে এবং এতে সময় লাগবে 0.56 × 10⁻⁻6 সেকেন্ড। আমি একটু বলে নিই এখানে কথাগুলি, যে পারমাণবিক বোমার যে জ্বালানি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ইউরেনিয়াম অথবা প্লুটোনিয়াম এবং এটা ফিশন বিক্রিয়া। ফিশন বিক্রিয়ায় আমরা জানি একটি বড় নিউক্লিয়াস ভেঙে দুইটি প্রায় সমান ভরের ছোট নিউক্লিয়াসে পরিণত হয় এবং আরো নিউট্রন তৈরি হয় চেইন রিঅ্যাকশনের ক্ষেত্রে এবং অনেক বেশি শক্তি উৎপাদিত হয়। এবং আমরা দেখে আসছি যে একটা ফিশন বিক্রিয়ায় 204.something মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হয়। এবং এখানে আরো একটা ক্যালকুলেশন বলা হয়েছে যে 1 কেজি ইউরেনিয়াম সম্পূর্ণভাবে ফিশনের জন্য প্রায় 1 কেজি ইউরেনিয়াম সম্পূর্ণভাবে ফিশনের জন্য প্রায়, এখন আসতেছে ওরা রাইট টাইমে আসলে আর এই ঝামেলাটা হয় না, 22 × 10⁴ সংখ্যক নিউট্রন প্রয়োজন। এতগুলা নিউট্রন লাগবে 1 কেজি ইউরেনিয়ামকে যদি আমি ফিশন বিক্রিয়ার আওতায় আনতে চাই। এখন আমি তো শুরু করব একটা নিউট্রন দিয়ে, তাহলে একটা নিউট্রন দিয়ে যদি শুরু করি, একটা থেকে পরেরটায় 3টা আসবে, 3টা থেকে পরেরটায় 9টা আসবে। তাহলে প্রথম যেটা দিয়ে শুরু করলাম সেটাকে যদি আমি 1 ধরি, আর পরের যে 3টা হলো তাদেরকে যদি আমি প্রত্যেকটাকে 2 ধরি, সেখান থেকে যে 9টা হলো তাদের প্রত্যেককে যদি আমি 3 ধরি, সেখান থেকে যে 27টা হলো তাদের প্রত্যেককে যদি আমি 4 ধরি, তাহলে এইভাবে করে এই যে 56 জন মানে 56 সিরিয়াল আসতে আসতে এই 22 × 10⁻24 নিউট্রন তৈরি হবে এবং এতে সময় লাগবে মাত্র 0.56 × 10⁻⁻6 সেকেন্ড। আর দেখা গেছে 1 কেজি জ্বালানি বিশিষ্ট পারমাণবিক বোমার বিস্ফোরণ ক্ষমতা প্রায় 16 কিলোটন টিএনটি বিস্ফোরণ ক্ষমতার সমান। এই ধরনের বোমার বিস্ফোরণে প্রায় 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডের মতো উত্তাপ সৃষ্টি হয় এবং এই উত্তাপে ইট ও বালি পর্যন্ত গলে যায়। টেম্পারেচারের পরিমাণ দেখো, 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডের মতো উত্তাপ সৃষ্টি হয় এবং বালি থেকে বালি পর্যন্ত এই উত্তাপে গলে যায়। এই বোমা 2 ধরনের পদ্ধতিতে বিস্ফোরণ সংঘটিত করে থাকে। 2 ধরনের, 1 মিনিট। সরি দেখো, এখন
কামান পদ্ধতি মানে এই বোমা দুই ধরনের পদ্ধতিতে বিস্ফোরণ সংঘটিত করে থাকে। কামান পদ্ধতি হলো এই পদ্ধতিতে বোমায় 2 বা ততোধিক ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের খণ্ড থাকে। একটু মন দিয়ে শুনতে হবে, এটা অ্যাটম বোমের কৌশল বলা হচ্ছে, যাদের আয়তন সংকট আয়তনের চেয়ে কম। আমরা গত ক্লাসে সংকট আয়তনের কথা আলোচনা করেছি। এদের একত্রিত করলে এদের ভর সংকট ভর অতিক্রম করে যায়। ওই মুহূর্তে বোমার মধ্যে স্থাপিত একটি নিউট্রন তেজস্ক্রিয় উৎস হতে একটি নিউট্রন নিঃসৃত হয়ে আঘাত করলে শিকল বিক্রিয়া খুব দ্রুত সংঘটিত হয়। অর্থাৎ যেই সোর্স না হলো তার অভ্যন্তরে নিউট্রন নিঃসরণ করতে পারে এই ধরনের একটি তেজস্ক্রিয় উৎস আগে থেকেই সেট করা থাকে, এবং ওখান থেকে নিউট্রন নিঃসৃত হয়ে আঘাত করলে চেইন রিঅ্যাকশন খুব দ্রুত সংঘটিত হয়। প্রতি ফিশনের সময় নেয় প্রায় 10⁻⁸ সেকেন্ড। অতি অল্প সময়ে প্রচন্ড বিস্ফোরণ সূচনা করে। এই পদ্ধতিকে কামান পদ্ধতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় 1945 সালের 6 আগস্ট যে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল তার জ্বালানি ছিল ইউরেনিয়াম এবং এর ক্ষমতা ছিল 20 কিলোটন। এখানে কামান পদ্ধতি ব্যবহৃত হয়েছিল। এতে প্রায় 1 লাখের মতো লোক নিহত হয়েছিল এবং প্রায় 70,000 অট্টালিকা বিধ্বস্ত হয়ে মাটির সাথে মিশে গিয়েছিল, এবং এর জন্য সময় নিয়েছিল মাত্র হাফ এন আওয়ার, আধা ঘন্টা সময়ের মধ্যে এই ঘটনা ঘটেছিল। একটা পদ্ধতি গেল অন্তর্ধাবন পদ্ধতি। এটি আমাদের এই অ্যাটম বোমার দ্বিতীয় পদ্ধতি। এই পদ্ধতি প্রায় সার্বজনীনভাবে ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে ফিশনক্ষম আইসোটোপের একটি গোলক তৈরি করা হয়, যার ভিতর আইসোটোপের ঘনত্ব উপযুক্ত পরিমাণে থাকে না, ফলে সংকট অবস্থার সৃষ্টি হতে পারে না। কিন্তু গোলকটি এমনভাবে তৈরি করা হয় যাতে অন্তর্ধাবন প্রক্রিয়ায় সংকুচিত করলে এটি সংকট ঘনত্ব প্রাপ্ত হয়। গোলকের চারপাশে টিএনটি এর মতো অত্যধিক বিস্ফোরণক্ষম পদার্থ রাখা হয়। গোলকটির চতুর্দিকে বিস্ফোরণ ঘটিয়ে যে শক তরঙ্গ সৃষ্টি করা হয় তা দিয়ে অন্তঃস্থ গোলকটি সংকুচিত করে হঠাৎ সংকট অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ আমরা আগে যে সংকট অবস্থার কথা বলেছি, এটা হলো এমন একটা অবস্থা যে অবস্থায় গেলে রিঅ্যাকশন সংঘটিত হয়। আর এখানে বলা হয়েছে যে টিএনটির মতো অত্যধিক বিস্ফোরণক্ষম পদার্থ রাখা হয় এবং গোলকটির চতুর্দিকে বিস্ফোরণ ঘটিয়ে একটা তরঙ্গ সৃষ্টি করা হয়, এবং এই তরঙ্গের মাধ্যমে এই অন্তঃস্থ বা অভ্যন্তরে যে গোলকটি রাখা আছে সেটি সংকুচিত করে সংকট অবস্থার সৃষ্টি করা হয়। ফলে এতে বিস্ফোরণ সৃষ্টি হয় এবং গোলকটির কেন্দ্রে স্থাপন করা হয় নিউট্রনের একটি তেজস্ক্রিয় উৎস, এবং নিউট্রনের তেজস্ক্রিয় উৎস থেকে যদি নিউট্রন নিঃসরিত হয় তাহলে এটা চেইন রিঅ্যাকশন শুরু করে, এবং সেখান থেকে আমরা আগের পদ্ধতি অনুসারে জানি যে ওই পদ্ধতিতে এখান থেকে এনার্জি কিভাবে রিলিজ হয়। এবং 1945 সালের 9 আগস্ট নাগাসাকিতে যে বোমা বিস্ফোরিত হয়েছিল তা এই পদ্ধতিতে ঘটানো হয়েছিল। এর জ্বালানি ছিল 15 পাউন্ড প্লুটোনিয়াম। বোমার ওজন ছিল 10,000 পাউন্ড এবং ক্ষমতা ছিল 20 কিলোটন, এবং এই বিস্ফোরণে প্রায় 250,000 লোক মারা গিয়েছিল। আমরা 3 দিনের ব্যবধানে এটা করা হয়েছিল এবং এগুলা নিয়ে আরেকটু পড়াশোনা করব। আমার আশেপাশে একটু নয়েজ হচ্ছে। এই ক্লাসটা নিয়ে এই ক্লাসটা কোনোভাবেই সুবিধা করতে পারছি না। ফিশনে নির্গত নিউট্রনের যেগুলা নতুন বিক্রিয়া ঘটায় তাদেরকে যদি কার্যক্ষম নিউট্রন বলি, আর একটু আর্লি আসতে হবে, পরে এসে রিকোয়েস্ট করলে তো এগুলো কাজে সময় চলে যায়। ফিশনে নির্গত নিউট্রনের যেগুলা নতুন বিক্রিয়া ঘটায় তাদেরকে যদি কার্যক্ষম নিউট্রন বলি, তবে চেইন বিক্রিয়ার অপরিহার্য শর্ত হবে উৎপাদিত নিউট্রনকে প্রতি ধাপে অধিক সংখ্যায় কার্যক্ষম নিউট্রনে পরিণত করা। কারণ আমরা এই কথা আগেও বলছি যে একটি নিউট্রন যখন আঘাত করে 3টি নিউট্রন উৎপাদন করে, সেই 3টি নিউট্রন দ্বারা যদি চেইন রিঅ্যাকশন আমরা করতে চাই তাহলে তাদেরকে কার্যক্ষম নিউট্রনে পরিণত করার কিছু শর্ত আছে, যে ফার্স্ট নিউট্রনে না রেখে তাদেরকে স্লো নিউট্রনে রূপান্তরিত করে ফেলতে হবে। এখন যদি সবগুলোকেই করা সম্ভব হয় তাহলে তো কার্যক্ষম নিউট্রনের সংখ্যা বাড়বে, আর যদি সবগুলোকে করতে না পারি, কিছু কিছু হয়তো করা যাবে না, তাহলে সবগুলাই চেইন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারবে না, ফলে আমাদের রিঅ্যাকশন রেট স্লো হবে। তাহলে যত বেশি সংখ্যক নিউট্রনকে কার্যক্ষম নিউট্রনে পরিণত করা যাবে বিক্রিয়ার হারও তত বেশি হবে।
এই জন্য এখানে যে পুনঃপ্রজনন গুণক বা রিপ্রোডাকশন ফ্যাক্টর যেটা আমরা বের করতে চাই, পুনঃপ্রজনন গুণক বা রিপ্রোডাকশন ফ্যাক্টর, এটিকে প্রকাশ করা হয় কে দ্বারা। কে হচ্ছে কার্যক্ষম নিউট্রনের সংখ্যা ডিভাইডেড উৎপাদিত নিউট্রনের সংখ্যা। অর্থাৎ যে কয়টা নিউট্রন চেইন রিঅ্যাকশনের ফলে উৎপাদিত হলো তার মধ্যে কয়টা আছে যারা পরবর্তী চেইন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারবে। সবগুলো পারবে না, যে কটা পারবে তাদের সংখ্যা উপরে দিতে হবে, আর যে কটা টোটাল প্রডিউসড হলো তাদের সংখ্যাকে দিতে হবে নিচে। দেওয়ার ফলে যে রেশিও বা যে অনুপাত পাওয়া যাবে সেটি হচ্ছে পুনঃপ্রজনন গুণক বা রিপ্রোডাকশন ফ্যাক্টর। এখন এই পুনঃপ্রজনন গুণক বা রিপ্রোডাকশন ফ্যাক্টরকে কে দ্বারা প্রকাশ করা হয় আমরা দেখি। কে এর দ্বারা কিভাবে আমরা কি বুঝতে পারি, কে ইফ কে ইজ লেস দেন 1, যদি কে এর মান 1 এর চেয়ে কম হয় তাহলে বোঝা গেল স্থায়ী চেইন বিক্রিয়া সম্ভব নয়। কারণ কে এর মান 1 এর চেয়ে কম হওয়া এই কথার অর্থ হচ্ছে যে কার্যক্ষম নিউট্রনের সংখ্যা কম, যতগুলা উৎপাদিত হচ্ছে ততগুলা সবগুলা অ্যাক্টিভ না, তারা সকলেই পরবর্তী চেইন রিঅ্যাকশনে অংশগ্রহণ করতে পারছে না কোনো না কোনো কারণে। তাহলে চেইন রিঅ্যাকশন সম্ভব না, কারণ নিউট্রন সংখ্যা কমে গেলে আলটিমেটলি এই রিঅ্যাকশন একসময় থেমে যাবে। শর্ত খ, ইফ কে ইজ গ্রেটার দেন 1, কে এর মান 1 এর চেয়ে বেশি। এই কথার অর্থ হচ্ছে যতগুলা উৎপাদিত হচ্ছে তার চেয়ে বেশি সংখ্যক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখন বেশি সংখ্যক কোথাও হবে, অন্য কোনো সোর্স থেকে নিউট্রন আসতেছে, না হলে এইখানে যে পরিমাণ প্রডিউসড হচ্ছে চেইন রিঅ্যাকশনে তার থেকে বেশি সংখ্যা তো থাকারই কথা না। তাহলে অন্য কোনো ভাবে নিউট্রন আসতেছে বা কোনোভাবে সামহাউ কার্যক্ষম নিউট্রনের সংখ্যা পরবর্তীতে যে কটা প্রডিউস হলো তার থেকে বেশি যদি হয় তাহলে ফিশনের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় মানে খুব দ্রুত ফিশন বিক্রিয়া সংঘটিত হবে এবং খুব শীঘ্রই একটি মারাত্মক বিস্ফোরণ অবস্থার সৃষ্টি করবে, কারণ খুব অল্প সময়ে অনেক বেশি চেইন রিঅ্যাকশন হয়ে যাবে। আর থার্ড কন্ডিশন হলো কে ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ যে কয়টা উৎপাদিত হলো তার সব কয়টাই কার্যক্রম হলো, কোনো একটা নষ্ট হলো না আর একটা অতিরিক্ত হলো না। যদি হয় তাহলে চুল্লের অবস্থাকে, যদি এরকম অবস্থা হয় তাহলে এটাকে বলা হয় সন্ধিক্ষণ বা ক্রিটিক্যাল অবস্থা, এবং এই ক্ষেত্রে নির্দিষ্ট হারে ফিশন ঘটতে থাকবে। অর্থাৎ কম হলেও হবে না, বেশি হলেও হবে না, একেবারে সমান সমান যদি হয় তাহলে নির্দিষ্ট হারে ফিশন ঘটতে থাকবে। আমরা ফিশন সম্পর্কে আলোচনা এই পর্যন্তই। তাহলে ফিশন থেকে আমরা দেখলাম যে ফিশন রিঅ্যাকশনের সাহায্যে অ্যাটম বোমার যে টেকনোলজি সেখানে ফিশন বিক্রিয়া ব্যবহার হয়ে থাকে, আর যে জ্বালানি ব্যবহার করা থাকে সেটা হচ্ছে ইউরেনিয়াম অথবা প্লুটোনিয়াম, এবং দুই ধরনের পদ্ধতিতে এই বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে। তো ফিশনের ব্যাপার আমাদের এই পর্যন্তই শেষ। এখন আমরা আলোচনা করব নিউক্লিয়ার ফিউশন। ফিউশন আরেক ধরনের বিক্রিয়া। ফিউশন হলো নিউক্লিয় ফিশনের একটা ফিশন, এফ আই ডাবল এস আই ওয়ান, আর একটা হচ্ছে এফ ইউ ডাবল এস আই ওয়ান। ফিউশন একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ইউ, এটা হলো স্পেলিং এর মধ্যে পার্থক্য। আর ফিউশনটা হলো নিউক্লিয় ফিশনের বিপরীত প্রক্রিয়া। ফিশনে হয় কি, একটা বড় নিউক্লিয়াস ভেঙে দুইটা ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, আর ফিউশনে দুটি হালকা পরমাণু নিউক্লিয়াসের সংযোজনের ফলে তুলনামূলক একটি বড় নিউক্লিয়াস তৈরি হয় এবং প্রচন্ড পারমাণবিক শক্তি রিলিজ হয় বা উৎপন্ন হয়। দুটো হালকা পরমাণুর নিউক্লিয়াসের এই সংযোজনকে নিউক্লিয় ফিউশন বলা হয়। এখানে যে দুটি হালকা নিউক্লিয়াস সংযোজিত হয় তাদের যৌথ ভরের চেয়ে সংযোজিত নিউক্লিয়াসের ভর কিছুটা কম, অর্থাৎ যারা মিলিত হলো তাদের আলাদা আলাদা ভরের যোগফল, তারা মিলিত হয়ে যে নতুন নিউক্লিয়াস গঠন করলো তাদের ভরের চেয়ে কিছুটা গঠন করলো যেটা সেটার ভর আলাদা আলাদা যে ভর সেই ভরের চেয়ে কিছুটা কম, অর্থাৎ এখানে কিছু ভর হারিয়ে গেল। আর যে পরিমাণ ভর এখানে হারিয়ে গেছে বলে আমাদের কাছে মনে হয় এই হারানো ভরই শক্তিতে পরিণত হয়। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমরা দেখি যে হাইড্রোজেনের ফার্স্ট আইসোটোপ 1 দ্যাট ইজ নিউট্রনলেস হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন মিলিয়ে পাওয়া গেল হচ্ছে 1 1 2 যে মৌল সেটি হচ্ছে হিলিয়াম, আর এখানে হয়ে গেল 3 প্লাস হচ্ছে গামা। 1H3 দেখো আর একটা আইসোটোপ 1H2 2H4 প্লাস হচ্ছে নিউট্রন প্লাস এনার্জি। আমরা একটু পরেই দেখব যারা যারা মিলিত হয়েছিল তাদের ভর, যারা প্রোডাক্ট হলো তাদের ভরের চেয়ে কিছুটা বেশি,
অর্থাৎ যারা উৎপাদ তাদের ভর একটু কম, এবং এই পার্থক্যটাই হচ্ছে এনার্জি হিসেবে বের হয়। আমরা একটু পরে এই ক্যালকুলেশন দেখবো। তাহলে ফিউশনে যে কথা বলা হলো সেটা হলো দুটি হালকা নিউক্লিয়াস একসাথে মিলিত হবে এবং এইখান থেকে প্রচন্ড পারমাণবিক শক্তি উৎপন্ন হবে, এবং এই বিক্রিয়াকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। প্রতি ফিউশনের নির্গত শক্তির পরিমাণ কত সেটা আমরা একটা ক্যালকুলেশন করি এখানে। এই ক্ষেত্রে যে বিক্রিয়াটা আমরা করছি সেই বিক্রিয়াটা এখানে লেখা হলো, এখানে আবার স্লাইডটা চলে গেছে। নিম্নলিখিত বিক্রিয়াটি বিবেচনা করি, এই যে এই বিক্রিয়াটা আমরা এখানে বিবেচনা করি 1:3 1:2। আমরা এই যে বিক্রিয়ার পূর্বে এই দুইটা ভর দেখো, এই যে মাস অফ 1:3 মাস অফ 1:2 তাদের ভর দেওয়া আছে 2.0136 আর প্লাস 3.0155 AMU, that is equal to 5.0291 AMU। আর বিক্রিয়ার পরে যারা হলো হিলিয়াম নিউক্লিয়াস হলো আরেকটা নিউট্রন হলো এখানে মাস অফ হিলিয়াম নিউক্লিয়াস মাস অফ নিউট্রন সমান সমান 4.0015 প্লাস 1.00867 AMU, that is 5.0102 AMU। আর আগের যে ভর ছিল সেটা ছিল 5.0291, আর পরে যেটা হলো সেটা হচ্ছে 5.0102, অর্থাৎ আগের ভরটি পরবর্তী ভর থেকে কিছুটা বেশি, অর্থাৎ এখানে কতটুকু ভরের পার্থক্য আছে, এবং এই পার্থক্য এই যে এই দুই ভরের পার্থক্য এই যে 5.0291 minus 5.0102 AMU is equal to 0.0189 AMU। এই পরিমাণ এনার্জি, সরি এই পরিমাণ মাস এখানে কমে গেছে, এবং এই মাসের যে ইকুইভ্যালেন্ট এনার্জি আছে সেটা হচ্ছে 0.0189 ইনটু আমরা জানি 1 AMU is equal to 931.46 MeV। এখন এটা এখানে মাল্টিপ্লিকেশন চিহ্নটা আসে নাই, এত is equal to 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ প্রতি ফিউশনে নির্গত শক্তি হচ্ছে 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট, যেটা আমরা আগে দেখে আসছিলাম যে প্রতি ফিউশনে নির্গত হয় 204 MeV। তো আমাদের এখানে দেখা যাচ্ছে প্রতি ফিউশনে এবং প্রতি ফিউশনটা যদি কম্পেয়ার করি, প্রতি ফিউশনে নির্গত হয় 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট, আর আমরা জানি ইউরেনিয়ামের প্রতি ফিউশনে নির্গত শক্তি 204, that is 204 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে প্রত্যেকটা রিঅ্যাকশন বিবেচনায় ফিউশনের নির্গত শক্তি ফিউশনের চেয়ে অনেক বেশি। প্রতি ফিউশন মানে প্রত্যেক এভরি রিঅ্যাকশন, যদি আমরা ইফ ইউ কনসিডার এভরি রিঅ্যাকশন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিউশনের ক্ষেত্রে নির্গত শক্তির পরিমাণ ফিউশনের চেয়ে বেশি, এবং এই হিসাব এটা কিন্তু প্রতি বিক্রিয়ার হারে। কিন্তু এখন যদি মাস হিসাবে করি, ভর যে 1 কেজি ভরে বা 1 গ্রাম ভরে বা ভরের হিসাবে যদি করি, তাহলে কোন জায়গা থেকে শক্তি বেশি নির্গত হয় সেটা যদি আমরা করি ভর বিবেচনা করলে, একটি ডিউটেরিয়াম ও একটি ট্রিটিয়ামের ভর, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়ামের ভর বলছে এই কারণে যে প্রথম যে দুইটা মৌল 1H3, ট্রিটিয়াম 1H2, ডিউটেরিয়াম, এদের ভর একটি ইউরেনিয়ামের ভরের প্রায় 47 ভাগের 1 ভাগ, এদের ভর প্রায় 47 ভাগের 1 ভাগ। সেই হিসাবে ওখানে ভর যদি আমরা ইকুইভ্যালেন্ট করি যে 235 গ্রাম হচ্ছে ইউরেনিয়ামের আর এদের ভর হচ্ছে মাত্র 5 গ্রাম, তাহলে আমরা হিসাব করলে যে 47 গুণ বেশি হয়ে যায় ভর। এখান থেকে যদি আমরা ঐকিক নিয়ম করে হিসাব করি, তাহলে হিসাব করে আমরা পাবো যে 1 গ্রাম ফিউশনে 1 গ্রাম যদি নেই, 1 গ্রাম ফিউশনে নির্গত শক্তি 1 গ্রাম ফিউশনে নির্গত শক্তির প্রায় 4 গুণ। এই ক্ষেত্রে ভরের হিসাব যদি আমরা করি, তাহলে এটার 47 দিয়ে যদি আমরা গুণ করি, গুণ করলে পরে যে রেজাল্ট হবে, কারণ এইটুকুর ভরের 47 ভাগের 1 ভাগ, তাহলে যদি আমি মাস ইকুইভ্যালেন্ট করতে চাই তাহলে এটার 47 দিয়ে গুণ করতে হবে। 47 দিয়ে গুণ করার পরে যে সংখ্যাটা বের হবে সেটি হবে তুল্য একই ভরের জন্য নির্গত শক্তি। এটার ভর হচ্ছে 235 আর এটির ভর হচ্ছে 5 অনলি। তাহলে 5 কে যদি আমি 235 এর ইকুইভ্যালেন্টে নিয়ে যাই, তাহলে হচ্ছে আমার 47 দিয়ে গুণ করলে যে মান আসবে সেই মানকে যদি আমি 204 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হবে 4। অর্থাৎ ভরের সাথে যদি আমি ইকুইভ্যালেন্ট করি তাহলে আমি বলতে পারি যে 1 গ্রাম ফিউশনে নির্গত শক্তি
1 গ্রাম ফিশনে নির্গত শক্তির চেয়ে বেশি এবং সেটি হচ্ছে তার 4 গুণ। আর পার রিঅ্যাকশন হিসাব করলে ফিউশনে নির্গত শক্তি 17.6 আর ফিশনে নির্গত শক্তি 204। আমরা এখন নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশনস বা তাপ নিউক্লিয় বিক্রিয়া। আমরা অন্যদিকে যাচ্ছি একটু। ফিশনে অংশগ্রহণকারী নিউক্লিয়াস দ্বয়ের মধ্যে অভিন্নধর্মী ধনাত্মক বৈদ্যুতিক চার্জ থাকার কারণে এদের মধ্যে কুলম্ব বল বিকর্ষণ বল বিদ্যমান থাকে। আমরা ফিউশনের কথা বলছি, যেমন আমরা বলছিলাম হাইড্রোজেনের দুটো আইসোটোপ, একটা হলো ডিউটেরিয়াম আর একটা হলো ট্রিটিয়াম। এই দুইটাই ধনাত্মক এবং এই দুইটা ধনাত্মক থাকার কারণে তাদের মধ্যে কুলম্ব বিকর্ষণ বল বিদ্যমান থাকবে, এটা খুবই স্বাভাবিক। এবং এই কুলম্ব বিকর্ষণ বলের দরুন এরা খুব কাছাকাছি এসে পরস্পরের সংযোজন ঘটানো সম্ভব নয়। আমি আবার বলছি কি কথা বললাম এখানে, যে ফিউশনে যে দুটি নিউক্লিয়াস অংশগ্রহণ করে, একটা হচ্ছে ডিউটেরিয়াম আর একটা হচ্ছে ট্রিটিয়াম, এই দুইটাই ধনাত্মক চার্জ। ফলে তাদের মধ্যে কুলম্ব বিকর্ষণ বল অর্থাৎ ধনাত্মক চার্জ হলে চার্জের কারণে তাদের মধ্যে যে বল বিদ্যমান থাকে সেটাকে বলা হয় কুলম্ব বল। এবং যেহেতু দুইটাই ধনাত্মক সেহেতু তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়াশীল থাকবে এবং বিকর্ষণ বল ক্রিয়াশীল থাকার কারণে তারা পরস্পরের কাছাকাছি আসবে না। রিঅ্যাকশন তুমি করবা কিভাবে? রিঅ্যাকশন করতে গেলে তাদেরকে কাছে আনতে হবে, কিন্তু যেহেতু তাদের মধ্যে ধনাত্মক চার্জ থাকায় বিকর্ষণ করে সেজন্য তারা কাছে আসে না। তাহলে কাছে আনা যায় কিভাবে? কাছে আনার জন্য পদ্ধতি হলো এই বিকর্ষণ বলের দরুন এই দুইটিকে খুব বেশি কাছাকাছি এনে সংযোজন ঘটানো সম্ভব নয়। এই জন্য যে কোনো জায়গায় ফিউশন ঘটানো সম্ভব হয় না। যদি সম্ভব হইতো তাহলে এই ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম তো অ্যাভেলেবেল আছে, তাদের ফিউশন ঘটিয়ে আমরা প্রচুর শক্তি নিতে পারতাম। কিন্তু দেখো সমস্যা কোথায়, কিন্তু নিউক্লিয়াস দুটিকে যদি এমন গতিশক্তি সরবরাহ করা হয় যাতে তারা বৈদ্যুতিক বিকর্ষণ বলের প্রভাবকে অগ্রাহ্য করতে সমর্থ হয়, তবে এদের মধ্যে ফিউশন সংঘটিত হয়। অর্থাৎ ডিউটেরিয়াম এবং ট্রিটিয়ামের মধ্যে অনেক বেশি গতিশক্তি দেওয়া হলো। গতিশক্তি দেওয়ার ফলে এত বেশি দেওয়া হলো যে তাদের মধ্যকার বিকর্ষণ শক্তির চেয়ে ওই গতিশক্তি বেশি। ফলে তারা কাছে আসবে এবং কাছে আসবে, আর কাছে যদি আসে তাহলে তাদের মধ্যে সংযোজন হবে এবং আমরা ওই নিউক্লিয়ার রিঅ্যাকশনটি পাবো এবং আমরা এনার্জি পাবো। এই নিউক্লিয়াস সমূহকে এই গতিশক্তি কে দিবে? মানে নিউক্লিয়াস সমূহকে এই গতিশক্তি প্রদানের জন্য অতি উচ্চ মাত্রার তাপ শক্তি সরবরাহ করা হয়। অনেক বেশি তাপ শক্তি দেওয়া হয়, প্রচন্ড তাপমাত্রায় 5 to 10 মিলিয়ন কেলভিন। এই তাপমাত্রায় উত্তপ্ত করলে এরা তীব্র গতিশক্তির অধিকারী হয় এবং এই শক্তির প্রভাবে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় এবং বিক্রিয়ার জন্ম দিবে। অতি উচ্চ তাপমাত্রায় নিউক্লিয়াসের এই স্বনির্ভর ফিউশন বিক্রিয়াকে বলা হয় তাপ নিউক্লিয় বিক্রিয়া। তাহলে সলিউশনটা মানে এক লাইনে বললে কি হয়, যে দুইটি নিউক্লিয়াসের মধ্যে আমি ফিউশন বিক্রিয়া ঘটাতে চাচ্ছি সেই দুইটা নিউক্লিয়াস পরস্পরের কাছে আসবে না। তাদেরকে কাছে আনতে হলে গতিশক্তি দিতে হবে এবং তাপ শক্তির মাধ্যমে যদি আমি গতিশক্তির সরবরাহ করে থাকি তাহলে তারা কাছে আসবে, তাদের মধ্যে রিঅ্যাকশন হবে এবং আরো যা যা হওয়ার তা হবে, কিন্তু তার মূলে কাজ করলো হচ্ছে তাপ শক্তি। যেহেতু তাপ শক্তির সাহায্যে আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটালাম সেজন্য এই বিক্রিয়াকে বলা হয় তাপ নিউক্লিয় বিক্রিয়া বা থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন। তাপ নিউক্লিয় বিক্রিয়ার উপযোগী এই তাপমাত্রা বেশিক্ষণ স্থায়ী হয় না। তার মানে ফিউশন বিক্রিয়া ঘটাইতে গেলে তাপমাত্রা লাগবে, দেখো কত বলা হয়েছে, 5 to 10 মিলিয়ন কেলভিন। এত বেশি তাপ লাগবে, আর এত বেশি তাপ না লাগলে এই দুইটা নিউক্লিয়াস পরস্পরের কাছাকাছি আসবে না, আর যদি না আসে তাহলে রিঅ্যাকশন সংঘটিত হবে না। নেক্সট প্লাজমা। আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশনের এই চ্যাপ্টারের মধ্যে আমরা এটা শিখে নিব। তোমরা তো অনেক টায়ার্ড হয়ে গেছো দেখতেছি, অনেকের ঘুম পাচ্ছে। শিশু ছাত্রটা আসলে আর ঘুম পাইতো না, তোমার আমাদের অনেকেই আছে তাদের ক্যামেরা অফ। এখানেই দু একজন জেগে আছে, বাকিরাও আছে কিন্তু তারা ক্যামেরা অন করছে না, যেটা এখানেই রাখি। রিফাত, তাসনিম, আর্চনা, দিয়াল আর আফরিন, বাকিরা নাই। তাহলে প্লাজমা স্টেট এটি হচ্ছে পদার্থের ফোর্থ স্টেট। আমরা নরমালি জানি যে পদার্থ তিনটা স্টেট আছে, একটা কঠিন, আর একটা তরল, আর একটা হচ্ছে বায়বীয়। এখন আর একটা আছে সেটা হলো ফোর্থ স্টেট, এটি হচ্ছে প্লাজমা স্টেট। এখন এই প্লাজমা স্টেটটা কি? আমাদের দেশের একজন নামকরা প্লাজমা বিজ্ঞানীর নাম হচ্ছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন।
উনি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার শ্রদ্ধেয় স্যার, এবং পৃথিবীতে 2% বিজ্ঞানীর যে পরিসংখ্যান করা হয়েছে, এই 2% বিজ্ঞানীর মধ্যে আমাদের শ্রদ্ধেয় স্যার অন্তর্ভুক্ত আছেন। ইনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো বটেই, সমগ্র বাংলাদেশকে পৃথিবীর দরবারে গবেষণামূলক রাষ্ট্র বা সুনামের সাথে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন দীর্ঘদিন যাবত। আর অনেক স্বনামধন্য একজন বিজ্ঞানী, নাম হচ্ছেন মনে রেখো প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, আমাদের সরাসরি স্যার উনি, এবং উই রিয়েলি ফিল প্রাউড অফ হিম। তিনি একজন প্লাজমা বিজ্ঞানী। আমাদের হাতে সময় নাই, সময়ের ব্যাপারে সিগন্যাল আসছে। কোন পদার্থকে অত্যধিক তাপ প্রয়োগ করলে, খুব মন দিয়ে শুনবা, অণুগুলার অস্থিরতা এত বেড়ে যায় যে পদার্থ যতক্ষণ পর্যন্ত পদার্থের নাম নিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত সে থাকে হলো অণু হিসেবে। যেমন পানি, পানিকে পানি হিসেবে পাইতে গেলে অণু, পানির সর্বশেষ অবস্থান অণু, এর থেকে ছোট হয়ে গেলে সেটা আর পানি থাকবে না, হাইড্রোজেন এবং অক্সিজেন হয়ে যাবে। তাহলে পদার্থ যতক্ষণ পর্যন্ত তার মহিমায় থাকে ততক্ষণ পর্যন্ত সেটি অণু, এবং যদি তাপ দেওয়া হয় তাহলে এই অণুগুলোর অস্থিরতা এত বেড়ে যায় যে আর নিজেদেরকে সামলাতে না পেরে ভেঙে টুকরো টুকরো হয়ে পরমাণুতে পরিণত হয়ে যায়। অণুকে তাপ দিলে পরমাণুতে পরিণত হয়। অত্যধিক তাপে গ্যাসীয় পদার্থের এইসব পরমাণু গতিশক্তি অত্যধিক বৃদ্ধিপ্রাপ্ত হয়। কঠিন, তরল, গ্যাসীয়, আমরা গ্যাসীয় পদার্থের কথা বলছি, অনেক বেশি তাপ দিলে গ্যাসীয় পদার্থের অণুটা ভেঙে পরমাণুতে পরিণত হয় এবং পরমাণুর গতিশক্তি অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। ফলে তারা অত্যন্ত দ্রুত গতিতে চারিদিকে ছুড়ে বেড়ায় এবং পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে পরমাণুর বহির্ভাগ থেকে ইলেকট্রন মুক্ত হয়ে বা বিচ্ছিন্ন হয়ে পরমাণুগুলি আয়নিত হয়ে যায় এবং তারা স্বাধীনভাবে বিচরণ করতে থাকে। তাহলে কি বললাম, গ্যাসীয় অণুর মধ্যে অনেক বেশি তাপ শক্তি সরবরাহ করলে তাদের অস্থিরতা বেড়ে যায় এবং তারা ভেঙে ভেঙে পরমাণুতে পরিণত হয়। আরো বেশি তাপ শক্তি সরবরাহ করা হলে এই পরমাণুর গতিশক্তি অত্যধিক বৃদ্ধিপ্রাপ্ত হয়, ফলে তারা চারদিকে ছড়ে বেড়ায় এবং পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে তাদের বহির্ভাগ, বাইরের শেল থেকে ইলেকট্রন মুক্ত হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই পরমাণুটি আয়নিত হয়ে যায়, আয়োনাইজড হয়ে যায়। পরমাণুটা হয়ে যায় ধনাত্মক আর ইলেকট্রন তো ঋণাত্মক আছে এবং তারা স্বাধীনভাবে বিচরণ করতে থাকে। অত্যধিক তাপ প্রয়োগে পদার্থ তার স্বাভাবিক অবস্থা হারায় এবং পরমাণু সমূহ সম্পূর্ণ আয়নিত হয়ে কতগুলো তাণ্ডব নৃত্যরত ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন দ্বারা গঠিত তড়িৎযুক্ত গ্যাসে পরিণত হয়। এখানে কি বলা হলো, ইলেকট্রন যদি বের হয়ে আসে তাহলে যেটা থাকে সেটা হলো পজিটিভ, এটাকে বলা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস। তাণ্ডব নৃত্যরত মানে কি, তারা এত বেশি এনার্জি তাদের মধ্যে আছে, তারা লাফালাফি করতে থাকে। আর ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন দ্বারা গঠিত তড়িৎযুক্ত গ্যাসে পরিণত হয়। গ্যাসের এই সম্পূর্ণ আয়নিত অবস্থাকে বলা হয় প্লাজমা। তাহলে কি বললাম, গ্যাসের অণুকে তাপ দিলে গ্যাস অণুসমূহ ভেঙে যাবে, খন্ড খন্ড হয়ে পরমাণুতে রূপান্তরিত হবে। পরমাণুগুলো অত্যন্ত তীব্র গতি শক্তির প্রভাবে ছোটাছুটি করে নিজেদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পরমাণুগুলো আয়োনাইজড হবে এবং এই আয়োনাইজড যে কন্ডিশন গ্যাসে, এই আয়োনাইজড গ্যাসকেই বলা হয় হচ্ছে প্লাজমা, এবং এই প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা বলা হয়ে থাকে। প্লাজমা অবস্থায় পৌঁছাতে গেলে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দরকার। মহাবিশ্বের বেশিরভাগ এলাকা প্লাজমা দ্বারা গঠিত। সূর্য ও অন্যান্য নক্ষত্রমণ্ডলীর মধ্যে প্লাজমা অবস্থায় বিরাজ করে। উক্ত প্লাজমার মধ্যে তাপ নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে ফিউশন সংঘটিত হয়। উল্লেখ্য, সূর্য পৃষ্ঠের তাপমাত্রা 6000 কেলভিন এবং অভ্যন্তরীণ তাপমাত্রা অনেক বেশি, যা কেন্দ্রে প্রায় 1.5 × 10⁻⁷ কেলভিন। সূর্যের প্রচন্ড তাপ ও বিশাল ভরের জন্য বিশাল মাধ্যাকর্ষণ শক্তি প্লাজমাকে উত্তপ্ত অবস্থায় ধরে রাখতে সক্ষম হয়েছে। এখানে অনেক কথা বলা আছে। মহাবিশ্বের বেশিরভাগ এলাকায় প্লাজমা দ্বারা গঠিত। মহাবিশ্ব, পৃথিবী বলা হয় নাই। সূর্য ও অন্যান্য নক্ষত্র মণ্ডলীর মধ্যে প্লাজমা অবস্থা বিরাজ করতে। সূর্য, নক্ষত্র মানে যারা নিজে আলো বিলায় তাদেরকে বলা হয় নক্ষত্র, এবং তারা প্লাজমা অবস্থায় আছে, মানে তাপমাত্রা অনেক বেশি, থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন ওখানে হয়। উক্ত প্লাজমার মধ্যে দেখো থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন হয় এবং ফিউশন সংঘটিত হয়। আমরা বলছি যে ফিউশন এক ধরনের থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন, কারণ ফিউশনের নিউক্লিয়াস যেটাকে কাছে আনতে গেলে তাপ লাগে, and that's why that reaction is known as the thermonuclear reaction. আর আরো বৈশিষ্ট্য কি আছে, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা 6000 কেলভিন এবং অভ্যন্তরীণ তাপমাত্রা অনেক বেশি, যা কেন্দ্রে প্রায় 1.5 × 10⁻⁷। সূর্য সর্বক্ষণই তার তাপ, আলো এবং অন্যান্য বিকিরণের মাধ্যমে বিচ্ছুরণ করা সত্ত্বেও সময়ের সাথে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কোনো হ্রাস পরিলক্ষিত হয় না। তাই এটাই অনুমান করা স্বাভাবিক যে নিশ্চয়ই সূর্যের অভ্যন্তরে এমন কিছু একটি প্রক্রিয়া সংঘটিত হচ্ছে যার মাধ্যমে সূর্য সবসময় নতুনভাবে শক্তি সঞ্চয় করে
তার তাপ ও আলোক শক্তির অপচয় পরিপূরণ করে নিচ্ছে। অর্থাৎ সূর্য এত যে বিকিরণ দিচ্ছে তারপরেও তার তাপমাত্রা কমছে না। সেজন্য স্বাভাবিকভাবেই ধারণা করা সম্ভব যে যেই পরিমাণ কমছে সেই পরিমাণ সে কোনোভাবে আবার সঞ্চয় করে যে যা কমছে সেটা কম্পেনসেট করে নিচ্ছে, পরিপূরণ করে নিচ্ছে। এবং আ এটা সম্পর্কে আমরা পরের স্লাইডে আরেকটু ভালোভাবে বলব। এটা হচ্ছে এই নক্ষত্রের তাপ নিউক্লিয়ার বিক্রিয়া, থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন ইন স্টার্স। আমরা দেখি ১৯৩৯ সালে এটি আবিষ্কার করেন ২ জন বিজ্ঞানী, নাম লেখা আছে বেথে এবং বাইসাকা। সূর্যের ভিতর প্রচন্ড উত্তাপে স্বনির্ভর তাপ নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত হচ্ছে। সূর্যের এই অপরন্ত শক্তির উৎস। কারণ সূর্যের ভিতরে তাপমাত্রা বেশি। সেই তাপে আমরা বলছিলাম থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন কি? তাপ পেলে তাপ শক্তি অণুগুলোর গতিশক্তিতে রূপান্তরিত হবে নিউক্লিয়াস গুলার, যে নিউক্লিয়াস একসাথে সংযোজিত হয়ে ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়। যেহেতু এখানে প্রচন্ড তাপ আছে সেই জন্য এখানে থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত হচ্ছে এবং থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশনের মাধ্যমে ওইখান থেকে প্রচুর পরিমাণে থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন মানে ফিউশন বিক্রিয়া, সেখান থেকে প্রচুর পরিমাণে শক্তি বা অফুরন্ত শক্তি উৎপন্ন হচ্ছে। হাইড্রোজেন বোম, দিস ইজ আওয়ার লাস্ট টপিকস। আমরা এটার নাম শুনে আসছি হাইড্রোজেন বোম। হাইড্রোজেন বোম হচ্ছে ফিউশন। ভালো করে শোনো কথা, হাইড্রোজেন বোম হচ্ছে ফিউশন আর অ্যাটম বোম হচ্ছে ফিশন। এবং ফিউশন করতে গেলে আমরা দেখছি যে প্রায় অনেক বেশি তাপমাত্রা লাগে। এটার সংখ্যা আমরা একটু আগে বলে আসছি যে কত তাপমাত্রা দিলে পরে ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়। হাইড্রোজেন পরমাণুর ২ টি আইসোটোপ, একটা ডিউটেরিয়াম আর একটা হলো ট্রিটিয়াম। তোমাদের দুইজনকেই কেবলমাত্র দেখাচ্ছি কারণ আর কেউ জেগে নাই। অনেকেই আছে কিন্তু তারা কাউকে দেখা যাচ্ছে না। শোনো, আরেকটা ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে আগামীকালকে আমাদের শেষ ক্লাস এই কোর্সের উপরে হতে পারে। আর কোন কোর্স যদি না নেই তাহলে উজ্জমে এটাই শেষ ক্লাস হবে। সময় খুব কম, ৩ মিনিট আছে। তো শেষ ক্লাসের পরে এমনি ফরমাল একটা আলোচনা হবে ১০-১৫ মিনিট। তোমাদের সাথে এমনি একটু কথা-টথা বলা, তোমরা পার্টিসিপেট করবা। এবং সেই সময়ে সবাই অন্তত যেন দেখা যায় কি যে দিবা আসছে এতক্ষণে শেষ পর্যায়ে। হাইড্রোজেন পরমাণুর ২ টি আইসোটোপ, একটা ডিউটেরিয়াম আর একটা ট্রিটিয়াম। এর নিউক্লিয়াসের মধ্যে স্বনির্ভর ফিউশন বিক্রিয়ার যে বিপুল পরিমাণ পারমাণবিক শক্তি উৎপন্ন হয় তার অনিয়ন্ত্রিত রূপই হলো হাইড্রোজেন বোমা। এতে জ্বালানি হিসেবে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম ব্যবহৃত হয়। একটু হাইড্রোজেন বোমার অভ্যন্তরে ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম জ্বালানির একটি পাত্রকে লিথিয়াম হাইড্রাইডের উপাদান দ্বারা আচ্ছাদিত করা হয়। এই আচ্ছাদনের উপরিভাগে এক বা একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র পারমাণবিক বোমা স্থাপন করা হয়, যা হাইড্রোজেন বোমায় ব্যবহৃত জ্বালানি পদার্থের স্বনির্ভর ফিউশন বিক্রিয়া সূত্রপাত ঘটায়। অর্থাৎ এখানে সংক্ষেপে বলি, সময় নাই, যে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম একসাথে সংযুক্ত হলে ফিউশন সংগঠিত হয় এবং প্রচুর পরিমাণ শক্তি লাগে। কিন্তু এদেরকে কাছে আনতে গেলে অনেক বেশি শক্তি দেওয়া লাগে, তাপ শক্তি। এত বেশি তাপ শক্তি কোথায় পাবে? সেইজন্য তাদেরকে একটা কিছু দিয়ে আচ্ছাদিত, এই যে এখানে বলা আছে হাইড্রোজেন বোমার ডিউটেরিয়াম লিথিয়াম হাইড্রাইডের উপাদান দ্বারা আচ্ছাদিত করা হয় এবং আচ্ছাদনের উপরে ছোট ছোট অ্যাটম বোম রাখা হয়। অ্যাটম বোম সম্পর্কে আমরা একটু আগে বলে আসছি। এই অ্যাটম বোম প্রথমে বিস্ফোরণ ঘটে, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। সেই তাপের দ্বারা হাইড্রোজেনের ২ টা আইসোটোপ কাছাকাছি এসে ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়ে সেখান থেকে আরো বেশি তাপ বের হয়। অর্থাৎ একটি হাইড্রোজেন বোমকে ব্লাস্ট যদি আমি করতে চাই তাহলে আমার এই বিপুল পরিমাণ তাপ শক্তি সরবরাহ করার জন্য আমাদের অ্যাটম বোম লাগবে। এই যে এখানে এই কথাগুলো লেখা আছে, এটা আর বলার সময় পাওয়া যাচ্ছে না। নিয়ন্ত্রিত ফিউশন বিক্রিয়ার সাহায্যে পারমাণবিক শক্তি আহরণের প্রযুক্তি অর্জনে সমস্যা ও তার সম্ভাব্য সমাধান। এই যে ১ মিনিট সময় আছে। ১৯৫২ সালে হাইড্রোজেন বোমার আবিষ্কার ও সর্বপ্রথম তার পরীক্ষামূলক বিস্ফোরণের মধ্য দিয়ে অনিয়ন্ত্রিতভাবে স্বনির্ভর ফিউশন প্রযুক্তিতে কাজে লাগানো হয়। এরপর থেকে তাপ নিউক্লিয় বিক্রিয়াকে পরীক্ষাগারে আবদ্ধ রেখে, অর্থাৎ সম্পূর্ণ নিয়ন্ত্রিত ফিউশন প্রক্রিয়ার সাহায্যে পারমাণবিক শক্তি আহরণের প্রযুক্তি অর্জনের লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু সফলতা পাওয়া যাচ্ছে না কিছু কিছু কারণে। একটা হলো উচ্চ তাপমাত্রা, অনেক বেশি হাই টেম্পারেচার লাগে, এটা তো সম্ভব না। আবদ্ধকরণ সময় এবং প্লাজমা ঘনত্ব। স্বনির্ভর ফিউশন বিক্রিয়ার জন্য প্লাজমার তাপমাত্রা 5 to 10 কোটি ডিগ্রি সেলসিয়াস বা তারও ঊর্ধ্বে হওয়া দরকার। অথচ পৃথিবীতে যত উপাদান রয়েছে, যা কিছু আছে সবই 4000 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে কম তাপমাত্রায় গলে বশীভূত হয়ে যায়। তাই প্লাজমার জন্য উচ্চ তাপমাত্রা অর্জন একটি জটিল সমস্যা। এই যে আবদ্ধকরণ, তুমি কি দিয়ে আবদ্ধ করবা? যেই জিনিস আবদ্ধ করবা সেটার মধ্যে তোমার 5 থেকে 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিতে হবে। কিন্তু যা দিয়ে আবদ্ধ করবা যত শক্তই হোক সেটার তাপমাত্রা সর্বোচ্চ 4000 ডিগ্রিতে যেতে পারে। সেজন্য সম্ভব হয় না। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আজকের ক্লাসে পার্টিসিপেট করার জন্য। আমরা এই ক্লাসটা নিয়ে মাঝখানে বেশ কয়েকদিন ডিলে হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে আরেকটা ক্লাস হবে, সেদিন সবাই আবার যোগদান করবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসের ইতি টানছি। শুভরাত্রি।